ওকে। দেখো, গতদিন আমাদের নাউন চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। যা যা ম্যাটেরিয়াল দেওয়ার দিয়ে দিয়েছি। প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস টেলিগ্রামে দিচ্ছি, তারপর সেগুলোকে আমরা ভিডিও করেও পাঠাচ্ছি। আরও প্রচুর প্র্যাকটিস করাবো। চিন্তা নেই। এখন আমাদের একটু থিওরিগুলো আগে নিয়ে যাওয়ার সময় এসেছে। তো ইনভার্সন চ্যাপ্টার এটাও আমরা শুরু করেছিলাম। এর জিনিসটা কি হালকা বলেছিলাম, আজকে আমি পুরো ক্লিয়ার করব এবং সেটাকে চ্যাপ্টারটাকে শেষ করার চেষ্টা করব। জানি না কতটা পারবো। তো হয়ে যাবে আশা করছি। চলো শুরু করে দিই। দেখো, ইনভার্সন আমি আরেকটু বলে দিচ্ছি। আগের দিন যেখান থেকে শুরু করেছিলাম একটু পিছন দিকে এগিয়ে আসছি, মানে পিছিয়ে আসছি। ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি আমাদের একটা বাক্য, তার স্ট্রাকচার হচ্ছে না সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ড। একটা নর্মাল বাক্যের কথা বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার কখনো কখনো আমরা কোনো একটা সেন্টেন্সের উপর ফোর্স দিই, অর্থাৎ অর্থটাকে একটু জোরালোভাবে প্রকাশ করি। সেক্ষেত্রে আমরা ইনভার্সনটাকে ফলো করতে হয়। এটা একটা কারণ। আর একটা কারণ রয়েছে ইনভার্সন কেন করা হয়, সেটা আজকে তোমরা সেই মেন জায়গাটায় আমরা আজকে ঢুকে যাব। আগের দিন এই বেসিক, শুধু এই বেসিক ওয়ার্ডটা বলেছিলাম যে একটা বাক্যকে জোর দিয়ে তার অর্থটাকে জোরালোভাবে প্রকাশ করতে আমরা ইনভার্সন রুল মেনটেন করি। এবং ইনভার্সন, আচ্ছা তাহলে ইনভার্সন রুলটা কি বলেছিলাম, এই ভার্বটা সাবজেক্টের পরে আছে, এ কি হবে না ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে, ফলে বাক্যের মধ্যে একটা ফোর্স ক্রিয়েট হবে, অর্থাৎ আমি অর্থটাকে একটু জোরালোভাবে প্রকাশ করতে পারবো, তখন তাকে আমরা ইনভার্সন বলেছিলাম। এবার একটা বাক্যে যদি শুধু একটাই ভাব থাকে, মেন ভাব থাকে, তাহলে এ আগে চলে এলো। অনেক সময় কি হয়, একটা বাক্যে একটা হেল্পিং ভাব থাকে এবং একটা মেন ভাব থাকে। সেক্ষেত্রে তখন ইনভার্সন আমাদেরকে কিভাবে ফলো করতে হয়, যে এরকম, মানে হেল্পিং ভাবটা আগে আসবে, তারপর সাবজেক্ট, তারপর সেই মেন ভাবটা, তারপর আদার ওয়ার্ড। এটা একটা, অর্থাৎ ইনভার্সনের আমাদের কি হলো, একটা ক্ষেত্রে হলো কোনো ভার্ব, কিছু ভার্ব রয়েছে, ধরো ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, এরা যখন মেন ভার্ব হিসেবে কাজ করবে, তখন আমরা এটাকে একদম ডাইরেক্ট এখানে নিয়ে চলে আসবো। ধরো বললাম আই ওয়াজ আ স্টুডেন্ট। যদি এগুলো পরীক্ষায় আসবে না, যে আই ওয়াজ এ স্টুডেন্ট, ইনভার্সন পরীক্ষায় কোনগুলো আসবে সব বলছি বোঝাবার জন্য, কি ইয়ে করছি। আই ওয়াজ এ স্টুডেন্ট, এর যদি ইনভার্সন করতে চাই, ওয়াজ মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই একে কি করতে হবে, বাক্যের শুরুতেই চলে আসবে। একটাই ভার্ব আছে, মেন ভার্ব হিসেবে কাজ করছে, তাই একে আমরা বাক্যের প্রথমে নিয়ে আসবো। ওয়াজ আই এ স্টুডেন্ট, দেখো একটা জোরালো ভাব প্রকাশ হলো। আর তখনই সেটা কি হয়ে যাবে, যখনই আমি লিখবো ওয়াজ আই এ স্টুডেন্ট, তখনই শেষে কি বসে যাচ্ছে না একটা জিজ্ঞাসা চিহ্ন, তখন আমি কোয়েশ্চেন করছি। এবার আমরা এটা জানি যে কোয়েশ্চেন করার সময় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই যে বি ভার্ব গুলো যারা আছে, তারা যখন কোয়েশ্চেন করি বাক্যের শুরুতেই চলে আসে, আলাদা করে কোনো হেল্পিং ভার্বের প্রয়োজন হয় না, এরাই তখন হেল্পিং ভার্ব হিসেবে কাজ করতে শুরু করে দেয়। মেন ভার্ব, মানে যদিও এখানে মেন ভার্ব একটাই ভার্ব, মেন ভার্ব, কিন্তু কখনো কখনো দেখা যায় কোনো বাক্যে অ্যাকশন ভার্ব যেগুলো রয়েছে, যেমন ধরো আমরা বলি আই প্লে ক্রিকেট, এটা যখন আমরা কোয়েশ্চেন করি, তখন কি করি দেখবা, ডু একটা ভার্বের অতিরিক্ত ভার্ব নিয়ে আসি, হেল্পিং ভার্ব, কারণ প্লেটা এখানে মেন ভার্ব, একটা অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্বের আমি ইন্টারোগেটিভ করার সময় একটা ডু বা ডাজ এসব নিয়ে আসি। তো ডু আই প্লে ক্রিকেট এরকম বলি, ঠিক আছে। তো এই যে হেল্পিং ভার্বটা চলে এলো, অর্থাৎ একটাতে ভার্ব শুরুতেই বসে গেল, মানে পুরো ভার্বটা চলে এলো, এটাকে আমরা বলবো ফুল ইনভার্সন, অর্থাৎ পুরো ভার্বটাই চলে এলো, এই জন্য ফুল ইনভার্সন। আর এক্ষেত্রে দেখো মেন ভাবটা আসেনি, শুধু হেল্পিং ভাবটা এসছে, এই জন্য এর নাম হচ্ছে পার্শিয়াল ইনভার্সন, অর্থাৎ কিছুটা ইনভার্সন হলো, ফুল ইনভার্সন হলো না, অর্থাৎ পুরো ভার্বটা এলো না, শুধুমাত্র হেল্পিং ভার্বটা এলো। এইসব মাথায় যদি ঢুকে ভালো, না ঢুকে বাদ দিয়ে দাও। আজকে যেখান থেকে আমি বলছি সেই জায়গায় এসো, পরীক্ষায় কি কোয়েশ্চেন আসে। আমি এটা বলেছিলাম যে একটা বাক্যে যদি একটাই ক্লজ থাকে, অর্থাৎ ধরে নাও এরকম একটা লিখেছিলাম কনসেপ্ট, আজকে এখান থেকে শুরু করছি। হ্যাঁ, কনসেপ্ট 1 বলে লিখছি, কনসেপ্ট 1। কনসেপ্ট 1 এ বলছি ইনভার্সন হয় মেন ক্লজের, এটা বলেছিলাম, আরেকবার ক্লিয়ার করব, এখানে ইনভার্সন হয় মেন ক্লজের, বাস শুধু এইটুকু মাথায় রাখবা, মেন ক্লজের ইনভার্সন হয়। অর্থাৎ একটা বাক্যে একাধিক ক্লজ থাকতে পারে, ধরো এটা গোটাটা একটা বাক্য, এইখান থেকে এতটা একটা বাক্য, এই ক্লজে দুটো, সরি এই বাক্যে দুটো ক্লজ আছে, এইখান থেকে এইটা গোটাটাই একটা বাক্য,
এই বাক্যে দুটো ক্লজ রয়েছে। হ্যাঁ, ধরো মেন ক্লজটা এদিকে আছে, এই নয় যে মেন ক্লজ এখানেই থাকবে, মেন ক্লজ এদিকেও থাকতে পারে, আর এইদিকে রয়েছে আদার ক্লজ। আদার ক্লজের মধ্যে আমরা জানি কি কি পড়তে পারে। আদার ক্লজ বলতে সাবঅর্ডিনেট হতে পারে, আবার কোঅর্ডিনেটও হতে পারে। আমাদের শুধু মেন ক্লজটাকে নিয়ে দরকার এখানে, তাই অত ভাগ করে লেখার দরকার নেই। অনেক সময় কি হয়, আদার ক্লজটা এদিকে চলে আসে, একটা বাক্যে আদার ক্লজটা এদিকে চলে আসে আর মেন ক্লজটা এদিকে চলে আসে। এবার ইনভার্সন যদি আমাকে রুল ফলো করতেই হয়, তাহলে ইনভার্সন যদি করতেই হয় তাহলে কিন্তু ইনভার্সন হবে মেন ক্লজের। এটাই আমি বলছি, মেন ক্লজের, অর্থাৎ এইদিকে মেন ক্লজ আছে, এইদিকে মেন ক্লজ আছে, তাই ইনভার্সন হবে এর। এইদিকে মেন ক্লজ থাকলে ইনভার্সন হবে এর, মানে মেন ক্লজে ইনভার্সন করতে হবে, আদার ক্লজে করা যাবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে আগের দিন দেখেছিলাম, আজকে একটা কোয়েশ্চেন এনেছি, দেখো তো 1 নম্বর কোয়েশ্চেনটা ঠিক আছে কিনা, দেখো তো, পারলে বলো, নাহলে আমি বলে দিচ্ছি। এই কোয়েশ্চেন গুলো সব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, পারবে? স্যার ওয়াশটা কি পরে হবে? হ্যাঁ হ্যাঁ ঠিক। দেখো আগের দিন বলেছিলাম, তবু আজকে আমি সেখান থেকে আবার শুরু করেছি, যাতে আজকে আমাদের সুবিধা হয় এবং পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারি। তুমি কি দেখবে, ভালো করে দেখবে, ইনভার্সন হবে মেন ক্লজের। তাহলে এই বাক্যে কটা ক্লজ আছে আমাকে খেয়াল করে দেখতে হবে। শি আস্কড মি, এটা একটা ক্লজ। আর ডাব্লিউএস থেকে এখানে হোয়াটটা কনজাংশনের কাজ করছে, দিয়ে দুটো ক্লজকে জয়েন করছে, তো ডাব্লিউএস থেকে পুরোটা এটা একটা ক্লজ। আর আমরা জানি, যদি নাও জেনে থাকো সেখানেও আমরা জানি হোয়াট, হোয়েন, হাউ বা ইফ বা আদার যে কনজাংশন গুলো হয় সেগুলো দিয়ে শুরু হয় যে ক্লজটা, বা যে ক্লজের শুরুতে সেগুলো থাকে, হোয়াট, হাউ, হোয়েন, মানে বাট, তারপর আর অনেক কিছু যে কনজাংশন, যারা কনজাংশনের কাজ করে যারা, সেগুলো হয় আদার ক্লজ। ঠিক আছে, এটা হচ্ছে আদার ক্লজ। কারণ আদার ক্লজ কেন বলছি, কারণ এই ক্লজটা পুরো মেন ক্লজের উপর ডিপেন্ডেন্ট। যদি তুমি ধরো এই দিকটা নেই, শুধু হোয়াট ওয়াজ আই থিঙ্কিং অ্যাবাউট হার, শুধু এইটা যদি ভাবো তুমি, তাহলে দেখো তোমাকে শুধু এসেই তুমি এলে আমার বাড়িতে, আমি তোমাকে বলছি হোয়াট ওয়াজ আই থিঙ্কিং অ্যাবাউট হার, তুমি বুঝতেই পারবে না, কারণ ইনফরমেশনটা সঠিক আমি দিচ্ছি না তোমাকে, কিছু ইনফরমেশন হিডেন রেখেছি, তখন তুমি আমাকে জিজ্ঞেস করবে স্যার কি বলছেন, তাই না? অর্থাৎ আমি যখন তোমাকে এইটাকে আবার বলবো, এইটা সহ বলবো, শি আস্কড মি হোয়াট ওয়াজ আই থিঙ্কিং অ্যাবাউট হার, তখন তুমি বুঝতে পারবে যে সে আমাকে কিছু বলছিল যেটা আমি বুঝতে পারিনি এরকম, বা চিন্তা করছিলাম এরকম। তাহলে এইটা ডিপেন্ড কারোর উপর করছে না, সি আস্কড মিটা কারোর উপর ডিপেন্ড করছে না, তাই একে বলা হয় মেন ক্লজ। কিন্তু হোয়াট ওয়াজ আই থিঙ্কিং অ্যাবাউট হার, এ ডিপেন্ড করছে কার উপর, এই মেন ক্লজের উপর, সেই জন্য এর নাম হচ্ছে আদার ক্লজ। এবার আদার ক্লজ সেটা সাবঅর্ডিনেট হতে পারে, কোঅর্ডিনেট হতে পারে, ক্লজের চ্যাপ্টারে আরো ডিটেইলে বলবো কোনটা কি ক্লজ, এখন এইটুকু মনে রাখলেই হবে। এবার আমি তোমাদের রুলে কি বলে দিলাম, রুলে কনসেপ্ট 1 এ কি বললাম, যে ইনভার্সন হয় মেন ক্লজের, তাহলে মেন ক্লজে ইনভার্সন হবে, যদি ইনভার্সন আমাকে করতেই হয় মেন ক্লজের করতে হবে। এই যে এইটার যদি ইনভার্সন করতে হয় আমাকে এইটার করতে হবে, কিন্তু এখানে ইনভার্সন কার করে দিয়েছে দেখো, আদার ক্লজে করে দিয়েছে। রুলটা কি হওয়া দরকার ছিল, এটা হওয়া দরকার ছিল হোয়াট, এটা কনজাংশন, এরপর আবার সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর আদার ওয়ার্ড, এগুলো মানে বসাতে হবে। তাহলে আমি এখানে কি করেছি, আমি এখানে কি করে দিয়েছি দেখো, হোয়াট এর পর সাবজেক্ট না দিয়ে কি এনেছি, ভার্ব ওয়াজ নিয়ে এসেছি। তাহলে এইখানে ভুলটা আছে, ওয়াজটা কোথায় হবে, এই সাবজেক্ট আই এর পরে হবে, অর্থাৎ সঠিক বাক্যটা হবে হোয়াট আই ওয়াজ থিঙ্কিং। আমি এখানে ইনভার্সন করে দিয়েছি, যেটা পরীক্ষা এইভাবে দেবে, বলবে কোথায় এরর আছে বের করো, তখন তোমাকে দেখতে হবে ইনভার্সন হয় মেন ক্লজের, আদার ক্লজের হয় না। তখন আদার ক্লজের স্ট্রাকচারটা কেমন হবে, যে সেই কনজাংশন যেটা থাকবে হোয়াট, হোয়েন, সেটা বসে যাবে, তারপরে সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ড এইভাবে থাকবে। তাই আমার সাবজেক্ট নিয়ে এলাম আই, তারপর ভার্ব ওয়াজ, তারপর এটা তো কন্টিনিউয়াস টেন্স গঠন হয়েছে তাই আই ওয়াজ থিঙ্কিং লিখেছি, বাস এটা হলো। বুঝছো, তাহলে এর ইনভার্সন দরকার নেই, না এর ইনভার্সন দরকার নেই। তো ইনভার্সন কখন দরকার আছে সেটা আমরা কনসেপ্ট পেয়ে বলবো। কি বুঝতে পারলে কিনা বলো, যারা বুঝতে পেরেছো দুইটা বলো, ঠিক আছে না ভুল আছে? স্যার বলো দুইটা কোথায় কি ভুল ভাল আছে বলো, না নো এররও হতে পারে। ক্লজের উদাহরণ দিচ্ছি, ক্লজটা দেখো,
স্যার এখানেও কি ওয়াজটা আগে ছিল নাকি? হ্যাঁ ওয়াজটাই এখানে হ্যাঁ আই ওয়ান্ডার এটা হচ্ছে মেন ক্লজ, ঠিক আছে, এটা হচ্ছে মেন ক্লজ। হোয়াট দিয়ে শুরু যেটা সেটা পুরোটাই হচ্ছে আদার ক্লজ। আমরা জানি আদার ক্লজে ইনভার্সন হয় না, অর্থাৎ আদার ক্লজ এই WH এর পর WH এর পর অর্থাৎ হোয়াট এর পর আমার শুরু হওয়া দরকার ছিল সাবজেক্ট ভার্ব এরকম ভাবে আদার ওয়ার্ড দিয়ে, কিন্তু ওরা কি করেছে দেখো এখানে সাবজেক্ট কে হোয়াট টাইম ওয়াজ দ্য শো স্টার্টিং, কোন সময় শোটা শুরু হচ্ছে, কার কথা বলছে, শো এর কথা বলছে, এই বাক্যের সাবজেক্ট কে দা শো, এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, তাহলে এইখানে আসবে আর ওয়াজ এই দিকে যাবে, অর্থাৎ সঠিক বাক্যটা হচ্ছে এইটা যে হোয়াট টাইম, হোয়াটের সাথে টাইম অ্যাটাচ থাকবে, হোয়াট টাইম দা শো ওয়াজ স্টার্টিং, এইটা হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, ওরা দিয়ে দিয়েছিল এই ছিল। দেখো তাহলে এই জিনিসগুলো আমাদেরকে পরীক্ষায় দেয়, আমরা খুঁজে বেড়াই কি করব কি না করব, অ্যাকচুয়ালি ইনভার্সনের চ্যাপ্টার মধ্যে এগুলো পড়ছে। কি ক্লিয়ার হলো দুটো ক্লজের মধ্যে কোনটার কি করতে হয় কেন হয়? পরে কনসেপ্টে যাব, বলবা? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে বেশ, একবার দেখান না স্যার এটা। হ্যাঁ এক মিনিট দাঁড়াও দেখাচ্ছি, এক মিনিট। এই যে হ্যাঁ স্যার স্যার হয়েছে। হ্যাঁ বলো। স্যার ওয়ানটা একবার একটু বলে দেবেন, ওয়ান নাম্বারটা? ওয়ান নাম্বারটা কিছুই না, ওয়ান নাম্বারটা হচ্ছে WH এর পর আমাদের রুল হচ্ছে আগের দিন বলেছি আদার ক্লজ যেটা থাকবে, আদার ক্লজের কখনো ইনভার্সন হয় না, আর ইনভার্সন হচ্ছে কি না ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে, এখানে সেটাই করেছে দেখো, সাবজেক্ট আই আছে, আই এর আগে ভার্ব ওয়াজ চলে এসছে, কিন্তু আদার ক্লজের কখনো ইনভার্সন হবে না, তাই আমাকে নর্মাল নিয়মে রাখতে হবে আদার ক্লজটা, হোয়াট এর পর সাবজেক্ট ভার্ব এরকম থাকতে হবে, তাই সাবজেক্টটাকে আগে নিয়ে এলাম, হোয়াট আই ওয়াজ থিংকিং, যেটা ওয়াজ আই ছিল। ক্লিয়ার? এবার দেখো হ্যাঁ স্যার ঠিক আছে। কনসেপ্ট 2, এবার আসল জায়গায় চলে এলাম। কেন ইনভার্সন হয় আর কখন ইনভার্সন করা হয় সেইটা এখানে চলে আসবো। ক্লজের ব্যাপারটা তো ক্লিয়ার করে দিলাম, ক্লজ থেকে ওই জায়গাটাই প্রশ্ন আসে, অন্য জায়গায় আসে না। এবার কোন ক্ষেত্রে আমরা মেন ক্লজটাকে ইনভার্সন রুলে নিয়ে আসবো, এগুলোর ক্ষেত্রে তো মেন ক্লজটাকে চেঞ্জ করতে পারলাম না, চেঞ্জ হবেও না, কোন ক্ষেত্রে মেন ক্লজটাকে ইনভার্সন রুল ফলো করাবো সেটা এবার আসবো। প্রথম কনসেপ্টে আমরা বলছি, সরি কনসেপ্ট 2 এ বলছি হার্ডলি, বিয়ারলি, রিয়ারলি, ক্যাপিটাল করব প্রথম অক্ষর, রিয়ারলি, scarcely, no sooner, আচ্ছা আগে এই কটাই করে দিন, আগে নেভার আর একটা লিখে দিই এর সাথে, নেভার, ঠিক আছে। এরা বাক্যের শুরুতে, আসল জায়গায় এবার আমরা চলে এলাম যে কেন ইনভার্সন করি সব বলে দেবো, বাক্যের শুরুতে বসলে ইনভার্সন রুল ফলো হবে, ফলো হবে, করতেই হবে, নাহলে বাক্যটা ভুল হয়ে যাবে, তোমরা দেখলেও বুঝতে পারবে যে কেন এরকম হয় আজকে। দেখো আবার বলছি হার্ডলি, বিয়ারলি, রিয়ারলি, স্কার্সলি, এরা নো সোনার আর নেভার বাক্যের শুরুতে বসলে ইনভার্সন রুল ফলো হবে, কখনো যদি এরর কারেকশন দেয় এবং এরা বাক্যের শুরুতে বসে তাহলে তুমি ইনভার্সন রুলটাকেই দেখবে, ওখানেই ভুলটা থাকবে, বাস দেখবা ইজিলি তাড়াতাড়ি তুমি এররটা ডিটেক্ট করতে পারবা। কারণ কেন হয় তাও বলছি, আগে আমি উদাহরণটা নিয়ে আসি। এই যে দেখো হার্ডলি আই স হিম ইন্টেন্টলি হোয়েন হি র্যান অ্যাওয়ে, যখনই আমি তাকে ইচ্ছাকৃতভাবে দেখেছিলাম তখন সে পালিয়ে গেছিল, তুমি যেই দেখলে বাক্যের শুরুতে হার্ডলি বসেছে, ঠিক আছে, তুমি খেয়াল করে দেখবে এর সাথে যে ক্লজটা রয়েছে সেখানে ইনভার্সন রুল ফলো হয়েছে কিনা। দেখো এখানে ইনভার্সন রুল ফলো হয়নি, এখানে দেখো কি রয়েছে, হার্ডলি আই স হিম, এই জায়গাটুকু দেখলেই হবে, এখানে ইনভার্সন রুলটা হবে, এই অন্যদিকে হবে না। কেন হবে না অন্যদিকে? তার কারণ হচ্ছে এগুলো আদার ক্লজ, হোয়েনের পর থেকে আদার ক্লজ,
মেন ক্লজ যেই জায়গাটা এইখানটা ইনভার্সন রুল ফলো হবে। তাহলে ইনভার্সন রুল কি আমাদের? ইনভার্সন রুল হচ্ছে যে হয় ভার্বটা আগে আসবে, একটা ভার্ব থাকবে বাক্যে, আগে আসবে সাবজেক্ট প্লাস আদার ওয়ার্ড, অথবা হেল্পিং ভার্ব আগে আসবে, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর আদার ওয়ার্ড। এই দুটো হচ্ছে ইনভার্সনের রুল। কোথায় কি অ্যাপ্লাই হবে আমি বলে দিচ্ছি। যখন বাক্যে ইজ, আমার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ এরা যখন মানে তোমার কি বলবো, এরা যখন ওই মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হবে তখন ওরা বাক্যের শুরুতে চলে আসে, আর কোনো আলাদা করে হেল্পিং ভার্বের প্রয়োজন হয় না। কিন্তু এই বাক্যের মেন ভার্বটা দেখো কে? স। স কি? স হচ্ছে V2 ভার্বের 2 নম্বর ফর্ম। আমি এখানে সব লিখে দিচ্ছি। V2 যখন মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, ঠিক আছে, বা এরকম লিখবো V2 মেন ভার্ব হলে ইনভার্সন এর ফরম্যাট হলো, ইনভার্সনের ফরম্যাট হলো ডিড, একটা হেল্পিং ভার্বের প্রয়োজন হয়, আমরা দেখবা করেছি, ডিড প্লাস সাবজেক্ট। আর আমরা জানি যে ক্লজে ডু ডাজ ডিড চলে আসে সেই ক্লজের মেন ভার্বটার 1 নম্বর ফর্ম হয়, তারপর আদার ওয়ার্ড যা আছে বসিয়ে দেবে। এইটা কখন করব এই স্ট্রাকচারটা? যখন মেন ভার্বটা 2 নম্বর ফর্মে থাকবে। দেখো স V2 তে আছে, তাহলে এর আমাকে ইনভার্সন করতে হবে। কেন ইনভার্সন করতে হবে? তার কারণ এখানে নিয়মে লিখে দিয়েছি, হার্ডলি, বিয়ারলি, রিয়ারলি, স্কার্সলি, নো সুনার, নেভার এরা বাক্যের শুরুতে বসলে ইনভার্সন রুল ফলো হয়। কেন হয় তার আরেকটা কারণ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তার কারণটা হচ্ছে এরকম যে মনে রাখবে, কখনো অ্যাডভার্বের পর কখনো নাউন বা প্রোনাউন, ঠিক আছে, নাউন বা প্রোনাউন বসে না। তাহলে কি করব? এই যে এখানে দেখো, এখানে কি আছে? হার্ডলি আই স, তাহলে হার্ডলিটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে, হার্ডলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের পর কি এসছে? আই। আই হচ্ছে কি? আই হচ্ছে প্রোনাউন। আর আমার রুল কি বলছে? ইংরাজি গ্রামারের নিয়ম হচ্ছে যে অ্যাডভার্বের পর নাউন বা প্রোনাউন কখনো বসবে না। ওই জন্য মানে এরা এদের সেই সেই বলে না 36টা আঁকড়া, এরকম ব্যাপার ঝামেলা রয়েছে, ঠিক আছে। তাই তখন ভার্ব এদের মধ্যে ঝামেলাটা মেটাবে, বলবে তুই অ্যাডভার্বের পরে বসবি না, প্রোনাউনকে বলবে তাহলে এক কাজ কর, আমি এইদিকে আসি, তুই এইদিকে আয়, ঠিক আছে, সেই ঘটনাটাই ঘটবে। তাহলে দেখো আমি কি করব, প্রথমে হার্ডলি বসিয়ে দিলাম, এ নেমে যাবে, ঠিক আছে, একে চেঞ্জ করতে পারবো না আমি। এরপরে এই ফরম্যাটটা ফলো করতে হবে, কারণ এখানে V2 আছে, স আছে V2, তাই এখানে আমাকে কি আনতে হবে? ডিড। দেখবে এরকম ভাবেই থাকে হার্ডলির সাথে, ডিড। এবার সাবজেক্ট কি আছে? আই। এবার এলো, আর তো সমস্যা নাই, এই দেখো ভার্ব চলে এসছে, ভার্বের পর প্রোনাউন। আর তো প্রোনাউনের সমস্যা নেই, এতক্ষণ অ্যাডভার্বের পাশে ছিল বলে ও মানে বসছিল না, কারণ ওদের মধ্যে ঝগড়া, ঠিক আছে। এবার কোনো বাক্যে ডু ডাজ ডিড চলে এলে সেই বাক্য সেই ক্লজে কি হয়? মেন ভার্বের 1 নম্বর ফর্ম হয়, তখন শটা এখানে এসে কি হয়ে যাবে? সি হয়ে যাবে। হার্ডলি ডিড আই সি হিম ইন্টেন্টলি ডট ডট ডট, এইদিকে যা আছে তাই হবে, ফুল স্টপ। আমি আর লিখলাম না, জায়গা নেই বলে। বলো বুঝতে পারলে কিনা? এই জন্য এইভাবে দেখো তোমরা কখনো পরীক্ষার বলছি, মানে যে কোনো বইয়ে দেখবা হার্ডলি, নো সুনার এদের সাথে হয় হ্যাড দিয়ে শুরু হয় বা ডিড দিয়ে শুরু হয়, দেখবা কখনো দেখবা ডাইরেক্ট সাবজেক্ট আসে না। এই একটাই কারণে, ইনভার্সন রুলের জন্য। কেন বললাম, ব্যাখ্যা কি দিলাম, যে হার্ডলি, রিয়ারলি এরা হচ্ছে বিয়ারলি, নো সুনার এরা হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পর সরাসরি নাউন প্রোনাউন বসে না। এই জন্য এখানে একটা আমাকে ভার্ব আনতে হয়, তারপরে তখন সেই নাউন প্রোনাউনটা আসে। বলো বুঝতে পারলে কিনা? আরেকটা উদাহরণ দেবো, তোমরা করবে, এটা বোঝা গেল কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হয়েছে? আরেকটা উদাহরণ দিই, এবার তোমরা করো, তাহলে আরো ক্লিয়ার হবে। প্রায় কোয়েশ্চেন এগুলো দেখতে পাও, আমরা মুখস্থ করি ফর্মুলা, সেভাবে করে দিই। ফর্মুলা টর্মুলা কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট ইনভার্সন রুল ফলো করে দেবে। এটা করো দেখি। scarcely he had reached there when I, এটা একটাই বাক্য, আমি বড় করে লিখলাম, তলায় কিছু লিখতে পারবো বলে। হ্যাঁ, তোমরা কিন্তু পরপর লিখবে, যেমন ভাবে লিখো। when I called the police, বলো কোথায় ভুল আছে, আর কি হবে? Scarcely had he reached there when I called the police. ঠিক আছে, দেখো বেশ
কিচ্ছু নেই, এবার ঝটাপট হবে। প্রথম দিকে একটু তোমাদের অনেকে বুঝতে অসুবিধা হয়েছিল, এবার ফটাফট হবে। দেখো আমাদের রুল কি, যে কথা বলেছি পুরো মুখস্থ রাখবে, এখনো আছে প্রচুর। আপাতত প্রথম গ্রুপ এইটা, হার্ডলি, বিয়ারলি, রিয়ালি, স্কার্সলি, নো সুনার, নেভার। এরা কি হয়, এরা অ্যাডভার্ব। তো এরা যখন বাক্যের কোথায় থাকবে বলেছি, শুরুতে, তখন আমাদের ইনভার্সন রুল ফলো করতে হবে। অর্থাৎ ইনভার্সন রুল ফলো করতে হবে মানে হচ্ছে ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে এখানে ভার্ব কি আছে, এখানে ভার্ব রয়েছে হ্যাড। আর কোনো বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড যখন থাকে, মেন ভার্ব হচ্ছে রিচ আর হ্যাড হচ্ছে হেল্পিং ভার্ব। কোনো বাক্যে যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা থাকে, তখন আমি আলাদা করে ডু, ডাজ, ডিড এর প্রয়োজন হয় না। এই হেল্পিং ভার্বের কাজ করে। একে শুধু আমি সাবজেক্টের আগে নিয়ে চলে আসবো, আমার হয়ে যাবে। অর্থাৎ উত্তর হবে স্কার্সলি হ্যাড হি। এবার বলো রিচ হবে না রিস্ট হবে, এই জায়গাটা বলো তো করে দেখি। রিচ হবে স্যার। রিস্ট হবে, রিস্ট ইট থাকবে স্যার। হবে V1 হয় না V3? দেখো আমরা এটা জানি, এখানে কিন্তু এটা মাথায় রাখবা, আমি তোমাদের V3 এটা বলেছিলাম। স্যার হ্যাঁ V3 হবে। ওকে, দেখো আমি এই জায়গাটা বলেছি, এই জায়গায় কিন্তু আমি দেখো 1ও লিখিনি, 3 নম্বরও লিখিনি। কোথায় লিখেছি 1 নম্বরটা? এইখানে দেখো। কারণ কোনো বাক্যে ডু, ডাজ, ডিড এলে মেন ভার্ব 1 নম্বর হয়, কিন্তু আমি হেল্পিং ভার্ব এলে কিন্তু দেখো বলিনি 1 হবে না 3 হবে। সেটা তোমাকে বুঝে নিতে হবে কি হবে। কি করে বুঝবো? আমরা জানি কোন হ্যাভ ভার্ব যেগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড আসে, সেই বাক্যের মেন ভার্বটা 3 নম্বরেই হয়। এটা 1 দিলে হবে না। স্কার্সলি হ্যাড হি রিচড দেয়ার, দিয়ে এইদিকে যা আছে হোয়েন থেকে লিখে দেবে, আমি আর লিখলাম না, যা আছে লিখে দেবে। হোয়েন আই লিখে দিবে অনেকে আবার। এই হচ্ছে ব্যাপার। ফটাফট এভাবে আমাদেরকে করতে হবে। নেভার দিয়ে একটা উদাহরণ দিই, বা নো সোনার দিয়ে দিই। প্রচুর উদাহরণ আছে পরীক্ষায়, এখান থেকে আসেই। নো সুনার she had read the letter then he started crying. Then he started crying. বলো, বলতে থাকো কি হবে। Sir, no sooner had she No read the letter than had started crying. এইখানটাই ঠিক। read the নো letter. সুনার, হ্যাঁ, নো সুনার বাক্যের শুরুতে আছে, তার মানে অ্যাডভার্ব, Sir, had আর হবে। অ্যাডভার্ব সবসময় ইনভার্সন রুল ফলো করে। অর্থাৎ শি হ্যাড আছে, হ্যাডটাকে আগে আনতে হবে, তারপর সাবজেক্ট দিতে হবে। তার কারণ হচ্ছে অ্যাডভার্বের সাথে প্রোনাউনের ঝগড়া। তাই হ্যাড বলবে আমি এদিকে চলে আসি, তুই এই সিটে আয়, দিয়ে যা আছে ডট 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 দিয়ে লিখে দেবে, বাস কাজ শেষ। কনসেপ্ট 3 তে যাচ্ছি, আমি আর এই উদাহরণ দিলাম না। যখনই দেখবে স্যার এইগুলো আছে, হ্যাঁ বলো। স্যার আগে স্লাইডটা একটু দেখান, এই যে, তো যখনই যেটা নো দেখবে, সুনারটা, যেটা স্যার No নো sooner, সুনারটাই। এই যে, এই যে, এবার কনসেপ্ট 3 দেখো। কনসেপ্ট 3 মানে এই চ্যাপ্টারটা পুরো এই ওয়ার্ড গুলো নিয়ে, কোন কোন ওয়ার্ড গুলো ইনভার্সন রুল প্রথমে বসলে ইনভার্সন রুল ফলো হবে, সেইগুলো আমি বলবো। তো ছোট ছোট করে গ্রুপ করে আমি ওয়ার্ড গুলো নিয়ে আসছি আর উদাহরণ দিচ্ছি, যাতে তোমাদের মনে থাকে। একবারে লিখে দিলে হয়তো পারতাম, কিন্তু তাতে লাভ হবে না। দেখো কনসেপ্ট 3 তে বলছে, দেখবা তোমরা এটা দেখেছো, আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের সুবিধা হবে, নাহলে উত্তরগুলো ফটাফট করে দিচ্ছ, তোমার মজা হচ্ছে না আর কি। নট এ ওয়ার্ড he spoke when he heard the news of his son's demise. তার ছেলের মৃত্যুর খবর শুনে সে একটা কথাও বলেনি, এটা বলতে চাইছে। তো এখানে বলতে পারবে কোথায় ভুল আছে? যদি জানা থাকে বলো, নাহলে আমি বলে দেবো, তখন পারবে। এই কোয়েশ্চেনটা দিয়েছিল, তোমাদের কাছে এই কোয়েশ্চেনটা কি কঠিন মনে হবে যদি তুমি এইভাবে যদি না পড়ো, আমি যেভাবে যেভাবে বলছি এইভাবে যদি না শেখো কোথাও, তাহলে তোমার ক্ষমতা নেই এটা করার, ক্ষমতা নেই এটা করার। তখন তোমার মনে হবে কি কঠিন প্রশ্ন এসেছিল। ব্যাপারগুলো তা না, ব্যাপারগুলো আমরা জানি না, সেই জন্য আমাদের কাছে জিনিসগুলোকে কঠিন লাগে। এটাও ইনভার্সন স্যার রুলকে ফলো করে। বলো। স্যার ওখানে হি হ্যাড হেয়ার্ড হবে? না, ঠিক আছে,
ঠিক আছে ওখানে। হ্যাড কখন হয় জানো তো? বললে যখন বলে দিই, পাস্ট পারফেক্ট সেটা কখন হয়? ভাবছি যখন দুটো ঘটনার মধ্যে, টেন্সে পড়িয়েছি, দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে তার পাস্ট পারফেক্ট টেন্স হয়। এটা বলেছো, কিন্তু এখানে তার সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এখানে কোনো সম্পর্ক নেই। এখানে কি ব্যাপারটা শোনো, এখানে ব্যাপারটা হচ্ছে আপনি কি বললেন not স্যার দুটো ঘটনা? টেন্স চ্যাপ্টারে আছে, রেকর্ডিং ভিডিও দেখে নিবে। দুটো ঘটনা অতীতে পরপর ঘটলে, একটার পর একটা ঘটলে, যেই ঘটনাটা আগে ঘটে তার পাস্ট পারফেক্ট টেন্স হয়, টেন্সের চ্যাপ্টার। এবার আমি যেটা বলছি, নট হচ্ছে অ্যাডভার্ব, মাথায় রাখবে। নট হচ্ছে অ্যাডভার্ব। আমাদের একটু আগে কি কথা বললাম আমরা, যে অ্যাডভার্বের পরে কখনো ডাইরেক্ট নাউন বা প্রোনাউন বসে না। অর্থাৎ নট দিয়ে, আমি একবারে লিখে দিই, নট দিয়ে বাক্য শুরু হলে ইনভার্সন রুল ফলো হবে। হ্যাঁ, ইনভার্সন রুল ফলো হবে। কেন ফলো হবে বুঝতে পারছো? নট হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পর ডাইরেক্ট নাউন বা প্রোনাউন বসে না। তাহলে এখানে দেখো, নট এ ওয়ার্ডটা একটা ওয়ার্ড হিসাবেই ধরো, নট এ ওয়ার্ডটা এটা একটাই ফ্রেজ। হ্যাঁ, এটা একটাই ফ্রেজ, এদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবে না। একটাও কথা ইংরেজি হচ্ছে নট এ ওয়ার্ড, তো এটাকে একটাই ধরবে। এরপরে দেখো কি বসে গেছে, এই গোটাটাই হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, এবার এরপরে কি বসে গেছে দেখো, নাউন বা প্রোনাউন, হি প্রোনাউন বসে গেছে। এইখানেই ভুলটা আছে। তাহলে এর সঠিক উত্তর কি হবে বলো তো? স্যার স্পোকটাকে এইদিকে টেনে দিন। না, তা তো হবে না। স্পোকটাকে এইদিকে টানলে তো শুধু হবে না, আমাকে কি আনতে হবে? স্পোকটা ক নম্বরে আছে দেখো, স্পোকটা আছে V2 তে আছে। আর V2 V2 তে। থাকলে, হ্যাঁ, V2 থাকলে এই দেখো আমি লিখে দিয়েছি, V2 থাকলে মেন ভার্ব, V2 মেন ভার্ব হলে ইনভার্সনের ফরম্যাট হচ্ছে ডিড দিয়ে আনতে হবে, ডিড সাবজেক্ট ভিয়ন। তাহলে স্পোক হচ্ছে V2, তাহলে এখানে আমাকে, হ্যাঁ, তাহলে আমাকে এখানে এটা সঠিক উত্তর হবে নট এ ওয়ার্ড। এবার ডিড হয়ে যাবে একটা, এবার সাবজেক্ট হি বসে গেল, আর মেন ভার্বটা স্পোকটা 1 নম্বর হয়ে যাবে, অর্থাৎ স্পিক হয়ে যাবে। দি হোয়েন থেকে যা আছে ডট 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 দিয়ে লিখে দেবে। বলো, কারো অসুবিধা হলে বলো, বোঝা গেল কিনা? ঠিক আছে, এর আগে তোমরা এই জিনিসটা আমি হয়তো যদি না বলতাম তোমরা করতে পারতে না, যে মনে হয় কি কঠিন ব্যাপারটা, তা নয়। ব্যাপারটা হচ্ছে নট অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পর নাউন বা প্রোনাউন ডাইরেক্ট বসে না। তাহলে আমাকে কি করতে হবে? ইনভার্সন রুলটাকে মেনটেন করতে হবে, ইনভার্সন রুলটাকে আনতে হবে। ইনভার্সন রুল হচ্ছে যে আগে সাবজেক্টের আগে ভার্ব আসবে। এবার ইনভার্সন দু রকম ভাবে হয়, যদি মেন ভার্ব ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর কোনো মডালস। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় আমি আরো উদাহরণ দেবো, চিন্তা নেই। যদি মেন ভার্ব ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর সেই মডালস গুলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড থাকে, তাহলে আলাদা করে ডু, ডাজ, ডিড আনার কোনো প্রয়োজন নেই। ওরা ডাইরেক্ট সাবজেক্টের আগে চলে এসে ইনভার্সন তৈরি করে দেয়। আর যদি ওরা না থাকে তাহলে তোমাকে ডু, ডাজ, ডিড একটা হেল্পিং ভার্ব হিসেবে নিতে দিয়ে ইনভার্সন করতে হবে। চলো পরের কনসেপ্টে যাই, আরো প্রচুর উদাহরণ দেবো। স্যার নট এ ওয়ার্ড এটা একটা ফ্রেজ। হ্যাঁ, একটা ফ্রেজ। কনসেপ্ট 4, এবার ওয়ার্ড যেটা আসবে, এবার হচ্ছে অনেকগুলো একসাথে আমি লিখবো। আচ্ছা, লিটিল, তারপর তোমার একসাথে থাকতে পারে লিটিলের সাথে লিটিল অর নাথিং। গোটাটা একটাই ওয়ার্ড, লিটিল অর নাথিং। অথবা এরকম থাকতে পারে লিটিল ইফ এনিথিং, গোটাটাই থাকবে। শুধু লিটিল থাকতে পারে, লিটিলের সাথে অর নাথিং থাকতে পারে, লিটিলের সাথে ইফ এনিথিংও থাকতে পারে। অথবা সেলডম, সেলডমের সাথে এরকম থাকতে পারে সেলডম অর নেভার। আবার তোমার এরকম থাকতে পারে সেলডম ইফ এভার। ঠিক আছে, তো এরা যদি, ঠিক আছে, এরা যদি বাক্যের শুরুতে বসে তাহলে এরা অ্যাডভার্বের কাজ করে। তখন আমাকে যে বাক্যগুলো থাকবে সেই বাক্যে ইনভার্সন রুল ফলো করাতে হবে। তাই আমি অত লিখবো না, বাংলায় অত লিখবো না, প্রথমবারে লিখে দিয়েছি দেখবা,
কি লিখলো, কি বুঝে নেবে তোমরা যে লিটিল, লিটিল অর নাথিং, লিটিল ইফ এনিথিং, সেলডম, সেলডম অর নেভার, সেলডম ইফ এভার, এরা যদি বাক্যের শুরুতেই থাকে এরা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। এবং অ্যাডভার্ব যখন বাক্যের শুরুতে চলে আসবে তখন আমাকে যে রুলটা ফলো করাতে হবে, দেখবো অনেকে প্রশ্ন করে না এরকম যে স্যার যে একটা বাক্য অ্যাডভার্ব দিয়ে শুরু হতে পারে, তার উত্তর হয়ে যাচ্ছে হ্যাঁ হতে পারে। কিন্তু তখন আবার আমাকে কি করতে হবে না, তখন আমাকে ইনভার্সন রুল ফলো করাতে হবে। কোনগুলো, যেই অ্যাডভার্ব গুলো আমি লিখছি সেগুলো একমাত্র, অন্য কিছু অ্যাডভার্ব না। ইনভার্সন রুল বলে লিখে দিলাম, রুল ফলো হবে। চলো উদাহরণ দেখি। লিটিল উই নো about her miserable condition, তার করুণ অবস্থা সম্পর্কে আমরা অল্পই জানি। বলো কি হবে, কোথায় ভুল আছে না ঠিক আছে? বলো, আরেকটা দিচ্ছি আমি, তোমরা ওটা ভাবতে থাকো। কি গো, উত্তর কি হলো? একজনও পারবে না? স্যার ওই লিটিল এর পরে লিটিল স্যার লিটিল ডু উই নো অ্যাবাউট হার মিসকারেবল কন্ডিশন। মিজারেবল, হ্যাঁ মিজারেবল কন্ডিশন। দেখো ঠিক বলেছো। তোমার কাজ হচ্ছে, আমি এই যে মুখস্থ করবে এটা লিটিল, এই যে সব ওয়ার্ডই থাকতে পারে, লিটিল, লিটিল আর নাথিং, এগুলো সবগুলো থাকতে পারে। তো আমি লিটিল দিয়ে দেখালাম তোমাদের যে প্রথমে লিটিল যখন চলে এলো এ কি হয়ে গেল, বাক্যে প্রথমে শুরুতে মানে শুরুতে বসে এ হবে অ্যাডভার্ব, তখন আমাকে ইনভার্সন রুল ফলো করতে হবে। ইনভার্সন রুল কার কার হয়, সাবজেক্ট আর ভার্বের এই জায়গাটায় ইনভার্সন রুল ফলো হয়। এবার এই যে নোটা কি, নোটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। তো ভি অন যখন, এখানে লিখে দিচ্ছি, ভি অন যখন মেন ভার্বের কাজ করে, এমভি মানে মেন ভার্বের কাজ করে, তখন ইনভার্সন ফরম্যাট হলো, ইনভার্সন ফরম্যাট কি হবে, একটা ডু পাবো আমি, ডু প্লাস সাবজেক্ট প্লাস কোনো বাক্যে ডু ডাজ জি চলে এলে সেই ক্লজটাই, বাক্য বলা ভুল হবে, সেই ক্লজে মেন ভার্বটা 1 নম্বর ফর্ম হবে। এই তো ব্যাপার। তাহলে আমি এর সঠিক উত্তর অন্য কালিতে লিখে দিই, লিটিল নেমে গেল, এখানে আমাকে ইনভার্সন রুল ফলো করাতে হবে। নোটা হচ্ছে ভি ওয়ান, তাহলে আমি এখানে কি পাবো, ডু। এবার সাবজেক্ট কে, ওই। এবার মেন ভার্বটা 1 নম্বরই থাকবে, নো আছে নোই থাকবে, এটাই 1 নম্বর। লিটিল ডু উই নো অ্যাবাউট থেকে যা আছে লিখে দেবো। এই ইনভার্সনটা কেন করা হচ্ছে, ইনভার্সনটা এই কারণে করা হচ্ছে একটু জোর দেওয়ার জন্য যে আমরা তার ব্যাপারে, তার করুণ দশার ব্যাপারে খুব কমই জানি, জোর দিয়ে বলছে। পরেরটা বলো। স্যার পরেরটা হবে লিটিল লিটিল ডিড সি রিয়েলাইজ হোয়াট সি ওয়াজ ডুইং। ঠিক, গুড। লিটিল নেমে গেল, ঝটাঝট করে নাও। এইখানে ইনভার্সন রুল হবে, রিয়ালাইজড ক নম্বরে আছে, ভার্বের 2 নম্বরে আছে। ভার্বের 2 নম্বর থাকলে আমি কি আনবো, ডিড আনবো। এরপর যে সাবজেক্ট আছে বসে গেল, যখন কোনো ক্লজে ডু ডাজ ডিড এলে মেন ভার্বের 1 নম্বর, রিয়ালাইজের 1 নম্বর, রিয়ালাইজ হোয়াট থেকে যা আছে লিখে দাও, বাস হয়ে গেল। কনসেপ্ট 5 এ যাচ্ছি, আশা করি কারো অসুবিধা নেই। কনসেপ্ট 5 আজকে শেষ করার টার্গেট নিচ্ছি, দেখা যাক। কারণ কিছুই নেই, আসল জায়গা তোমরা, তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার ঝটঝট খালি ওয়ার্ড গুলো দেবো আমি, টু সাচ অ্যান এক্সটেন্ট, অথবা টু সাচ এ ডিগ্রি, এগুলো দিয়ে দেখবা তোমরা, তোমরা দেখবা যারা বই টই পড়ো দেখবা বাক্য শুরু হয় এগুলো দিয়ে। যখনই দেখবা এগুলো দিয়ে বাক্য শুরু হয়েছে না, দেখবা ইনভার্সন রুল ফলো করেছে। তাহলে আমি এখানে লিখে দিলাম ইনভার্সন রুল। কেন হয়, কারণ এইগুলো অ্যাডভার্বের কাজ করে বাক্যের শুরুতে বসেই, ইনভার্সন রুল বলে লিখে দিলাম। চলো উদাহরণ দেখি, আমি অল্প অল্প করে ওয়ার্ড দিয়ে দেখাচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। উদাহরণ ধরো দিলাম, টু সাচ অ্যান এক্সটেন্ট
তোমাকে মনে রাখতে হবে কোন ওয়ার্ডগুলো অ্যাডভার্ব। টু সাচ অ্যান এক্সটেন্ট দ্য কন্ডিশন হ্যাজ, দ্য কন্ডিশন হ্যাজ, ইচ্ছা করে কঠিন ওয়ার্ড দিয়ে মানে তোমাকে বাক্যটা দেবে যাতে তুমি কঠিন ভেবে না করো, কিন্তু ব্যাপারটা রুলটা কিন্তু ইনভার্সনেরই রুল হবে, যতই বড় তোমার বাক্য হোক না কেন। aggravated that no one can, দেখো কি বড় বড় ওয়ার্ড দিচ্ছে, কি বড় বাক্য দিচ্ছে, can solve it। তোমার দেখার দরকার নেই কোথায় কি অর্থ, দেখার দরকার নেই, তুমি শুধু দেখবে যে টু সাচ অ্যান এক্সটেন্ট বা টু সাচ এ ডিগ্রি এইগুলো দেওয়া আছে, ঠিক আছে, অর্থাৎ বাক্যের শুরুতে আছে, আর বাক্যের শুরুতে এইগুলো থাকলেই তুমি ইনভার্সন রুলটাকে ফলো করে দেবে। উত্তর বলো। Sir, to such an extent has aggregated the condition that has no one solved it. দেখো হ্যাঁ, কোন বাক্যে যখন আমি বললাম কি কি বলেছি আরেকবার লিখে দিই এখানে, ইজ, আমার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ওয়াজ, ওয়্যার, যে মডালস গুলো হয় ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, যে মডালস গুলো হয় এরা যখন চলে আসে মেন ভার্বের কাজ করে বাক্যের প্রথমেই, বাক্যে মেন ভার্বে কাজ করে, তখন এদের ইনভার্সন করতে গেলে আলাদা করে ডু ডাজ ডিড এগুলো আনার প্রয়োজন নেই, শুধু এরা সাবজেক্টে আগে চলে আসবে তাহলেই হবে। তাহলে এখানে দেখো টু সাচ অ্যান এক্সটেন্ট দ্য কন্ডিশন হ্যাজ, কন্ডিশনটা হচ্ছে সাবজেক্ট, তাহলে আমাকে এখানে ইনভার্সন রুল ফলো করাতে হবে, কারণ টু সাচ অ্যান এক্সটেন্ট দিয়ে বাক্যটা শুরু হয়েছে, তাই আমি কি করব, হ্যাজটাকে এখানে নিয়ে চলে আসবো, অর্থাৎ এখানে হ্যাজটা হবে না, এখানে হ্যাজটা হবে। টু সাচ অ্যান এক্সটেন্ট হ্যাজ দ্য কন্ডিশন অ্যাগ্রিভেটেড দ্যাট নো ওয়ান ক্যান সলভ ইট। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, না পারলে বলবা, আমি পরের কনসেপ্টে চলে যাচ্ছি। কনসেপ্ট 6, দেখো এবার একটু নিয়মটা শোনো। বলছে স্ট্রাকচারটা ঠিক এরকম, এখানে একটা স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্টটা হচ্ছে পজিটিভ, এখানে একটা বাক্য থাকবে মানে ক্লজ থাকবে, সেই ক্লজটা বা যে স্টেটমেন্টটা থাকবে সেই স্টেটমেন্টটা হচ্ছে পজিটিভ, এরপরে সো থাকবে মাঝে, এবং এদিকে তোমার কি বলবো কোনো ক্লজ থাকবে, ঠিক আছে। যখনই এরকম স্ট্রাকচার কোথাও দেখতে পাবে তখন তোমাকে ইনভার্সনটা ফলো করাতে হবে, এবং কোথায় সেটা ফলো করাতে হবে, তখন ফলো করাতে হবে এইখানটায়, অর্থাৎ সো এর পর ইনভার্সন হবে, এই দিকটা ইনভার্সন হবে, এখানে তোমার ইনভার্সন ফলো করাতে হবে, এই স্ট্রাকচারটাকেই মনে রাখবে, কারণ সো এখানে অ্যাডভার্বের কাজ করবে, অর্থাৎ এ বাক্যের শুরুতে না এসে সো আসে বাক্যের মিডিলে যখন, তখন সে অ্যাডভার্বের কাজ করে, আর অ্যাডভার্বের কাজ যখন করবে তখন তার পাশে যে ক্লজটা থাকবে তার সাথে আমাকে ইনভার্সন রুলটাকে ফলো করাতে হবে। চলো উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হবে। একটা উদাহরণ বলছে মাই প্যারেন্টস, এটাই দেই, মাই প্যারেন্টস attended the teacher, attended past tense করে দিলাম, the meeting, and so your খুব ইম্পর্টেন্ট এগুলো, বেসিক থেকে আমরা অ্যাডভান্সে যাচ্ছি, and so your sister did, এত কিছু ডিটেলে করে গেলে কখনো কোনো পরীক্ষায় মানে এক দুসে বুক ফুলিয়ে পরীক্ষা হলে যেতে পারবে, এইটুকু গ্যারান্টি দিতে পারি। আর যাদের ধৈর্য নেই দেখবো অনেককে রিমুভ করেছি আজকে, অনেক রিমুভ করবো আস্তে আস্তে, যারা একটু উল্টোপাল্টা করবে, কারণ আমি যখন পরিশ্রম করে পড়াবো তোমাদেরকেও সেই জিনিসটাকে সিরিয়াসলি নিতে হবে, অত বলে বলে কাজ হয় না। তো ব্যাপারটা দেখো, যখন দেখবে মাই প্যারেন্টস অ্যাটেন্ডেড দ্য মিটিং, আমার পিতামাতা মিটিংটাকে অ্যাটেন্ড করেছিল, এবং সো ইউর সিস্টার ডিড মানে এরকম বলতে যাচ্ছে যে তোমার দিদি বা বোন যাই বলো না, তোমার বোনও অ্যাটেন্ড করেছিল, হ্যাঁ, মানে যখনই একই জিনিসের কথা বলা হয়, এখানে
মিটিংটা অ্যাটেন্ড করার কথা বলছে, এখানে অ্যাটেন্ড করেছে আমার প্যারেন্টস এবং তোমার সিস্টার এরকম। তো একই জিনিসের যখন কথা বলবে তখন দ্বিতীয়বার আবার এটা লেখা দরকার নেই যে মাই প্যারেন্টস অ্যাটেন্ডেড দ্য মিটিং অ্যান্ড সো ইয়োর সিস্টার অ্যাটেন্ডেড দ্য মিটিং। হয় না, দেখো শুনতেই কেমন লাগছে। তুমি বাংলায় কি বলবে যে আমার বাবা মা মিটিংটা অ্যাটেন্ড করেছিল এবং তোমার বোনও, বাস এটাই বলি দেখবো আমরা, ওই দিক খুঁটিয়ে বলি না এবং তোমার বোনও অ্যাটেন্ড করেছিল, এরকম ভাবে বলি না, বলি কিন্তু শুনতে ভালো লাগে না। তো সেক্ষেত্রে সো এর আগে দেখো একটা পজিটিভ স্টেটমেন্ট রয়েছে, মাই প্যারেন্টস অ্যাটেন্ডেড দ্য মিটিং, এটা কি, এটা হচ্ছে একটা পজিটিভ স্টেটমেন্ট। আর মিডিলে সো রয়েছে, তখন সোটা আমাকে কি করতে হচ্ছে, সোটা এই যে রয়েছে সো এর পর যে জায়গাটা আছে মানে যে ক্লজটা আছে সেটা আমাকে কি করতে হবে, ইনভার্সন রুল ফলো করাতে হবে। তাহলে এর ইনভার্সন রুল কি হবে বলো দেখি, তাড়াতাড়ি বলবা। So did your Sir, your sister did the parent attend the meeting? কি হলো ব্যাপারটা, সো প্রথমে চলে আসছে কেন? My parents attended the meeting and হ্যাঁ, so did your sister do. বেশ ঠিক, একটা অনেকে ঠিক বলেছো, কিন্তু আলাদা করে লাস্টে আর দুটা না বললেও হবে, ঠিক আছে। তো দেখো কি হবে, মাই প্যারেন্টস অ্যাটেন্ডেড দ্য মিটিং এন্ড সো এই জায়গাটা আমি বলছি ইনভার্সন রুল ফলো করাবো। তাহলে এক নম্বর কাজ হচ্ছে আমাকে ইনভার্সন রুল ফলো করাতে গেলে এই দেখো ওয়াজ ওয়্যার অ্যাম ইজ আর যেগুলো বললাম সেগুলো নেই, কি আছে, ডিড আছে। ডিড ক নম্বর ফর্ম, ডিড হচ্ছে ভি2, আর ভি2 থাকলে এর ইনভার্সন রুল করাতে গেলে ভি2 থাকলে মেন ভার্ব, ভি2 থাকলে দেখবো আবার ডিডি হয়। তাহলে এখানে আমাকে কি করতে হবে, সো ডিডি চলে এলো, এবার সাবজেক্ট কে ইয়োর সিস্টার চলে এলো। তাহলে এবার মেন ভার্বের এক নম্বর ফর্ম দেবো, ডু দেবো আবার, হ্যাঁ ডু দেওয়া যায় কিন্তু দেবে না, শুনতে খারাপ লাগে, এখানেই শেষ করে দেবে, আর ডু আলাদা করে দেবে না। এন্ড ডিডিও এন্ড সো ডিডিও সিস্টার, বাস দুটো আর বলার দরকার নেই, রুল অনুযায়ী দুটো আসছে কিন্তু দেবে না, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। স্যার অন্য কোনো ভাব স্যার আগে স্যার পজিটিভ বলো। স্টেটমেন্টটা হবে না না স্যার, আমি ভুল করে দিয়েছি তাহলে। না না, এই দিকটা হবে, ওই তো লিখেই দিয়েছি, এই দিকটা হবে সো এর স্যার একটু পরে। আরেকবার কাইন্ডলি বলে দিন না এটা একটুখানি, হ্যাঁ আরেকবার একটুখানি বলে দিন না, এটা একটু রিপিট করে দিন না। বেশ এই এই বেশ, বেশ, এইটা। বেশ, হ্যাঁ mute করে স্যার দাও, এখানে মিউট করো বলেছি। দেখবে কোনো বড় একটা বাক্যের এদিকে পজিটিভ স্টেটমেন্ট থাকবে, মাঝে শো থাকবে, ঠিক আছে, পজিটিভ স্টেটমেন্ট এদিকে মাঝে শো। এবার যে ইনভার্সনটা যদি মাঝে এরকম ভাবে শো ইউজ হয় তাহলে তোমার ইনভার্সন রুল ফলো করাতে হবে, কার সাথে না, তার পাশে যে ক্লজটা রয়েছে তার ইনভার্সন রুল ফলো হবে। কেন, কারণ সো অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব এর পাশে সাবজেক্ট মানে কোনো নাউন প্রোনাউন বসবে না। তাহলে এই দিকটা জিনিস দেখবো, এই দিকটা নিয়ে কোনো পজিটিভ স্টেটমেন্টকে নিয়ে কোনো কাজই করব না, যা হবে সো এর এই দিকটাতে, ঠিক আছে, কারণ সোটা তো বাক্যের মিডিলে বসছে, আর আমার সবসময় ইনভার্সন রুল কি হচ্ছে, তার পাশে থেকে শুরু হবে, তো সো এর পাশের যে ক্লজটা রয়েছে তার ইনভার্সন রুল হবে। এবার এখানে দেখো সো ইয়োর সিস্টার ডিড, তাহলে সো এর পরে কি রয়েছে, ইয়োর সিস্টার ডিড, এর ইনভার্সন রুল আমি ফলো করাবো। আর এই ইনভার্সন রুল ফলো করাতে গেলে ডিডটা রয়েছে মেন ভার্ব 2 নম্বর থাকলে আমি এক্সট্রা কি নিয়ে আসি, এক্সট্রা একটা ডিড নিয়ে আসি। তো সো এর পর ডিড নিয়ে এলাম, তারপর সাবজেক্ট ইয়োর সিস্টার বসলো। এবার যখনই ডিড আসে তখন আমাদের ফরম্যাটটা কি, ডিড সাবজেক্ট আর মেন ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে মেন ভার্বে এখানে তো ডিড ছিল, তাহলে এখানে ডু ডিড ইয়োর সিস্টার ভি1, মানে ডুটা আবার একবার হয়তো অনেকে বলছো, ঠিক আছে তুমি খারাপ বলোনি, রুল অনুযায়ী ঠিকই বলছো, কিন্তু আর করবে না, ঠিক আছে, অন্য ভার্ব এলে করবে, ডু থাকলে আবার আলাদা করে আর আনার দরকার নেই, একবারই বলবে এন্ড সো ডিড ইয়োর সিস্টার, বাস আরো জোরালো ভাব প্রকাশ পাবে, এই হচ্ছে ব্যাপার। দেখো পরের কনসেপ্টে যাচ্ছি এবার, কনসেপ্ট 7। এবার ওই ধরনের একটা জিনিস বাক্যের মিডিলে হবে কোনটা, দেখো এইদিকে একটা স্টেটমেন্ট থাকবে, সেই স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ, হলো, আর এই দিকে থাকবে তোমার হয় নাইদার অথবা নর, ঠিক আছে, প্লাস তোমার কোন একটা ক্লজ থাকবে, অর্থাৎ নাইদার নট দিয়ে ক্লজটা শুরু। দেখো বাক্যের শুরুতে নেই, নাইদার নট কোথায় আছে, বাক্যে মিডিলে, তখন কিন্তু এ অ্যাডভার্বের কাজ করছে।
আর তখন ইনভার্সন আমাকে ফলো করাতে হবে। কোন জায়গায় ফলো হবে? এই দিকটার ফলো হবে। নাইদার নর এর পাশে যে ক্লজটা রয়েছে সেই দিকটা ইনভার্সন রুল ফলো হবে। অর্থাৎ এই ক্লজটার ইনভার্সন করতে হবে আমাকে। সো এর মতোই হচ্ছে। সো এর কি ছিল? সো এর এইদিকে পজিটিভ স্টেটমেন্ট থাকতে হবে। নাইদার নর এর ক্ষেত্রে কি হবে? এইদিকে দেখবা নেগেটিভ স্টেটমেন্ট থাকবে। নেগেটিভ থাকবেই, থাকতে হবেই, তবে বাক্যটা হবে, অর্থ দাঁড়াবে, না হলে দাঁড়াবে না। তারপর একটা উদাহরণ দিই। I have not been to any European country. Any European country, and neither my parents have. দেখো, আচ্ছা হ্যাভ দিয়ে বাক্য শেষ হলো? হ্যাঁ হবে। কত রকমের বাক্য আছে জানো? দেখো এবার কি বলছে, এটার মানে কি? আই হ্যাভ নট বিন টু এনি ইউরোপিয়ান কান্ট্রি, মানে বলছে আমি এখনো পর্যন্ত ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যাইনি, অ্যান্ড নাইদার মাই প্যারেন্টস হ্যাভ, আমার পিতামাতাও যায়নি। ঠিক আছে? তো আলাদা করে তুমি যদি আবার আমার পিতামাতাও যায়নি এই দিকটা আবার আলাদা করে লিখো, and neither my parents have not been to European countries, দেখো শুনতেই খারাপ লাগছে। একই জিনিস দুই দিকেই করব না, তাই জোরালো ভাবে প্রকাশ করতে গেলে তোমাকে and neither my parents have, এটার মানেই হচ্ছে আমার পিতামাতা যায়নি। neither মানে না। তাহলে এরকম যদি বাক্য দেখতে পাও, অর্থাৎ মানে মিডিলে তোমার নাইদার চলে এলো, তখন ইনভার্সন রুল কোথায় হবে? এই দিকটা যে ক্লজটা রয়েছে তার হবে। মাই প্যারেন্টস হ্যাভ এর ইনভার্সন রুল ফলো করাতে হবে। বলো এটার ইনভার্সন রুল কি হবে? Neither have have my parents. Neither have my parents. গুড, এই তো হয়ে গেল। বাস, হ্যাভ হ্যাজ থাকলে আগে টেনে নেবো, বাস হয়ে যাবে। নাইদার হ্যাভ মাই প্যারেন্টস। বাক্যে এইভাবেই লিখতে হবে যখনই তুমি এই ধরনের ট্রান্সলেশন করবে, যে আমি এই কাজটা করিনি এবং আমার মা বাবাও করেনি, আমার বন্ধুরাও করেনি, তখন এইভাবে লিখবে, তখন তোমাকে এর স্ট্রাকচার দিতে হবে, এই যে ইনভার্সন রুলটাকে ফলো করে দিতে হবে। কনসেপ্ট 8 এ যাব। কনসেপ্ট 8 বলছে, দেখো এবার নট অনলি দিয়ে ইনভার্সন কেমন হয় দেখো। নট অনলি কিন্তু বাক্যের শুরুতে থাকতে হবে, আর দেখবা নট অনলির সাথে কোনো একটা ক্লজ লেগে থাকবে, যেমন নট অনলি আই গো দেয়ার, এরকম ব্যাপার। আমি শুধু যাই না, আমার পিতামাতাও যায়, বাট অলসো করে এইদিকে। তো নট অনলির সাথে কোনো ক্লজ থাকবে, আর প্লাস দিদি নট অনলি যদি আসে তার সাথে বাট অলসো আসে, আমরা জানি। বাট অলসোর সাথে এইদিকেও কোনো একটা ক্লজ থাকবে। কালার চেঞ্জ করে দিই, আবার বলছি, নট অনলির সাথে একটা ক্লজ লেগে থাকবে, আর বাট অলসোর সাথে একটা ক্লজ লেগে থাকবে। ইনভার্সন রুল কোথায় হবে? আচ্ছা এইখানে স্ট্রাকচারটা এরকমও দিতে পারে, বলে দিই। অনেক সময় নট অনলির সাথে বাট অলসো স্ট্রাকচারটা এরকমও হতে পারে। আরেকবার লিখি, নাকি এখানে করে দিই, বাট অলসো, অথবা এরকম দিতে পারে, বাট প্লাস সাবজেক্ট প্লাস অলসো, এরকমও থাকতে পারে। ঠিক আছে, মানে দুটো স্ট্রাকচারটা হতে পারে। কিরকম? আবার বলছি, বাট অলসো দিয়ে কোনো একটা ক্লজ শুরু, এরকম হতে পারে, অথবা এই জায়গাটায় বাট দিয়ে সাবজেক্ট দিয়ে অলসো দিয়ে কিছু এইদিকে রয়েছে, এরকমও থাকতে পারে। দু রকম স্ট্রাকচার হতে পারে। কিন্তু দু রকম স্ট্রাকচার হোক, আমাদের ইনভার্সন রুল যেখানে হবে, নট অনলি বাক্যের শুরুতে থাকলে ইনভার্সন রুল যেখানে আমাকে করতে হবে সেটা হচ্ছে বাক্যের শুরুতেই, মানে এই ক্লজ নট অনলির সাথে যে ক্লজটা অ্যাটাচ আছে সেই ক্লজের ইনভার্সন ফলো করাতে হবে, ওইদিকে হাত দেবই না। ইনভার্সন রুল এখানে করতে হবে। উদাহরণ দিই, চলো। ধরো বললাম নট অনলি, কারণ এখানে নট অনলিটা অ্যাডভার্বের কাজ করে, ঠিক আছে, ওই জন্য ইনভার্সন রুল হয়। নট অনলি উই লস্ট আওয়ার মানি, শুধুমাত্র আমরা টাকাটাই হারিয়েছিলাম না, বাট অলসো উই ওয়ার নিয়ারলি কিডন্যাপড
আমরা কিডন্যাপড হয়ে গেছিলাম। তাহলে বলো উত্তর কি হবে? নট অনলির পরে যে ক্লজটা আছে অর্থাৎ এই জায়গাটা ইনভার্সন হবে, তাই না? উই লস্ট সাবজেক্ট, উই লস্ট ভার্ব এই দিকে চলে আসবে, কিন্তু লস্ট ক নম্বরে আছে? V2 তে আছে। তাহলে এখানে আমাকে একটা কি লাগবে? নট অনলি নামিয়ে দিলাম, Not only did. ডিড হবে ডিড স্যার। চলে এলো, V2 আছে ডিড, এবার সাবজেক্ট উই, লস্টের 1 নম্বর হচ্ছে এলো এসিলুস। ঠিক আছে? এই জায়গাটা ভুল হয়ে যায় অনেকে, আওয়ার মানি দিয়ে যা আছে ডট 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 লিখে দিলাম। এই তো ব্যাপার। শুধু মনে রাখো নট অনলির সাথে যে ক্লজটা থাকছে এবং প্রথমেই থাকবে, নট অনলি কখনো শেষে থাকে না। নট অনলি বাক্যের শুরুতে বসবে যখন এবং সেটা অ্যাডভার্বের কাজ করবে, তখন সেই নট অনলির সাথে অ্যাটাচ সাবজেক্ট ভার্বের ইনভার্সন রুল আমি ফলো করা। স্যার এখানে বাট অলসোটা বসবে? হ্যাঁ, সব যা আছে তাই, ওইদিকে যা আছে তাই সেম, এইদিকে যা আছে তাই ডট 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 মানে সেম, সব বসে যাবে। এই দিকের সাথে কোনো আমি চেঞ্জ করতেই পারবো না, কারণ আমাকে তো অর্থটা বলতে হবে যে আমরা শুধু টাকাই হারাইনি, আমরা কিডন্যাপও হয়ে গেছিলাম, মানে পুরোটাই বলতে হবে। শুধু এই জায়গাটা একটু জোর দিলাম, ইনভার্সন এই জায়গাটাই হলো, কারণ এই জায়গাটাই জোর দেওয়া হলো যে শুধু আমরা টাকাই হারাইনি। স্যার এই যে কনসেপ্ট 7 এ যেগুলো ছিল যে শুধু বলো কনসেপ্ট সব 7 এ বসিয়েছি তো, সব বসিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। সব বসাতে হবে, কোনো বাক্য বাদ যাবে না, কোনো ছাঁটাছাঁটির কোনো সিন নেই, সবই হবে, শুধু ইনভার্সন রুল ফলো হবে। এই যে 7 এ কি ছিল বলো? এই যে সবই তো আছে, ছাঁটিনি যে তো কিছু। নেইদার হ্যাভ মাই প্যারেন্টস। হ্যাঁ, তাই তো, তো হ্যাভটা আগে দিয়ে দিলাম, মাই প্যারেন্টস এই দিকে চলে এলো, বসিয়েছি তো। এইগুলো লিখতে হবে। তুমি ভাবছো আই হ্যাঁ হ্যাভ স্যার নট বিন, এগুলো লিখতে হবে না? এগুলো সব লিখতে হবে, এই গোটাটা এতটা লিখতে হবে, তারপরে ইনভার্সন রুলটা হবে। ওখানে একটু কনফিউশন ছিল। আচ্ছা এখন বুঝছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার এসো কনসেপ্ট 9। কনসেপ্ট 9টা হচ্ছে, আচ্ছা, অন নো কন্ডিশন অথবা অন নো অ্যাকাউন্ট। ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও আর কিছু বাকি রইল কিনা দেখিনি, আরেকটা এদিকে আছে পরে করাচ্ছি। তো এরা যখন বাক্যের শুরুতেই বসবে, এরা অ্যাডভার্ব হয়ে যাবে, আর অ্যাডভার্ব হলেই আমাদের কি করতে হবে? ইনভার্সন রুল ফলো করতে হবে। উদাহরণ দিই, অন নো অ্যাকাউন্ট I will sell my land. অন নো অ্যাকাউন্ট, এটা তাহলে প্রথমেই বসে গেছে অ্যাডভার্ব, তার ইনভার্সন রুল করব। বলো ওইদিকে ইনভার্সন করে দাও, কি হবে উত্তর? On no account, Will I on no say? account will I sell my lot. বেশ, দেখি, দেখো অন নো অ্যাকাউন্ট মানে কোনো মতেই না, হ্যাঁ, কোনো মতেই আমি আমার জমি বিক্রি করব না। এখন এগুলো সব ফ্রেজে পেয়ে যাবে, পরে আমি সব দিয়ে দেবো। এবার দেখো এটা বসে গেছে, তাহলে এটা বসিয়ে দেবে। এগুলো কিন্তু আমি সব লিখতে হবে, আমি লিখছি না তোমাদের, শুধু ওই জায়গাটা দেখাচ্ছি, মানে তা নয় যে লিখতে হবে না এরকম না। তাহলে আমাকে ইনভার্সন রুল ফলো করাতে হবে। এইখানে উইলটা কি? উইলটা হচ্ছে মডাল, আর একটু আগে বললাম ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো সরি মডাল, এগুলো যদি মডাল, আর অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপর তোমার হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর মডালস গুলো বাক্যের শুরু, মানে বাক্যে কোয়েশ্চেন হিসাবে বা ইনভার্সন হিসাবে যদি আসে, তাহলে এদের সাথে আলাদা করে ডু, ডাজ, ডিড আনার প্রয়োজন নেই, এদেরকে বাক্যের শুরুতে বসিয়ে দেবো, তাহলে আমার উত্তর হয়ে যাবে। তাহলে আমি মডাল উইলটাকে আগে নিয়ে চলে আসব, তাহলে এটা কি হবে? উইল আই। আর কোন বাক্যে যখন মডালস আছে তখন মেন ভার্বটা অলওয়েজ 1 নম্বরই হয়, তো 1 নম্বর আছে 1 নম্বরই হবে। কোথাও যদি 2 নম্বর দেখো ভুল আছে কেটে দেবে, এই হচ্ছে ব্যাপার। পরের কনসেপ্টে যাচ্ছি, হয়ে আসবে কনসেপ্ট 10।
একটা ওয়ার্ড বাদ দেবো না ওই জন্য এবার আন্ডার নো সার্কামস্টেন্সেস দেখবো আমরা বলি যে কোনো মতে আন্ডার নো সার্কামস্টেন্সেস তারপরে অন নো ওয়ে আর একটা হচ্ছে অ্যাট নো টাইম এইগুলো যখনই বাক্যের শুরুতে বসবে তখন এইদিকে তোমাকে কি করতে হবে ইনভার্সন রুল ফলো করাতে হবে তাহলে চলো একটা উদাহরণ দিই ইনভার্সন রুল ফলো করে দিই আন্ডার নো সার্কামস্টেন্সেস we can appoint him director বলো বলতে থাকো কি হবে Under no circumstances can we appoint him director. এইখানে আন্ডার নো সার্কামস্টেন্সের পর ইনভার্সন রুল ফলো হবে আর ইনভার্সন মানেই হচ্ছে ভার্বটা আগে চলে আসবে যেহেতু ক্যান মডালস আছে মডালস থাকলে আলাদা করে ডু ডাজ ডিড নেওয়ার প্রয়োজন নেই এ শুধু আগে চলে আসবে তাই এখানে উই ক্যান ছিল উই ক্যানটাকে করতে হবে ক্যান উই ঠিক আছে তোমাকে এগুলো কি বলতো এরও কারেকশন হিসেবে দিতে পারে তোমাকে শূন্যস্থান হিসেবে দিতে পারে তোমার এই উই ক্যানের তলায় দাগ দিয়ে দিবে বলবে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করো বিভিন্ন রকম অপশন দিয়ে দিবে তো এগুলো সব ইনভার্সন চ্যাপ্টার মধ্যেই পড়ছে কনসেপ্ট 11 স্যার স্যার এটা এটা পড়ে আরেকবার বলবেন স্যার প্লিজ বলছি এই যে আন্ডার নো সার্কামস্টেন্সেস উই ক্যান অ্যাপয়েন্ট হিম ডিরেক্টর যখনই বাক্যের শুরুতে আন্ডার নো সার্কামস্টেন্সেস অন নো ওয়ে অ্যাট নো টাইম এরা বসবে তখন এরা অ্যাডভার্ব হয় আর অ্যাডভার্বের আমরা কি জানি প্রথমে বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসলে আমাদেরকে ইনভার্সন রুল ফলো করতে হবে এবার উই ক্যানকে আমরা কি করতে হবে ভার্বটাকে আগে আনতে হবে এবার ক্যান হচ্ছে ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল এগুলো হচ্ছে মডাল মডেলে ইনভার্সন করতে গেলে আমাকে কি করতে হবে যদি ধরো এরকম থাকে সাবজেক্ট প্লাস কোনো মডেল দেওয়া থাকে মডেলস তাহলে ইনভার্সন রুল কি হবে মডেলসটা প্রথমে আসবে সাবজেক্ট এইদিকে আসবে এই তো ব্যাপার তো ক্যান এইদিকে এলো উই ওইদিকে গেল কারণ স্যার শেষে অ্যাডভার্বের পর প্রোনাউন বসে না সেজন্য ভার্ব এইদিকে চলে এলো প্রোনাউন এইদিকে এলো বলো শেষে কি স্যার কোশ্চেন মার্ক হবে না? না এগুলো কোয়েশ্চেন মার্ক হবে না এগুলো কোনো কোয়েশ্চেন করছে না এগুলো একটা ইনফরমেশন দিচ্ছে নরমালি যে আমি কোনো মতে এই ল্যান্ড বিক্রি করব না হ্যাঁ এগুলো কোনো কোয়েশ্চেন করছে না স্যার এগুলো নরমালি এখানে যেমন অ্যাপয়েন্ট আছে এখানে অ্যাপয়েন্টের জায়গায় যে অ্যাপয়েন্টেড থাকতো তাহলে মানে ভুল বাক্যটা ভুল থাকতো কারণ মডেলের পর আচ্ছা। কখনো ভি2 থাকে না হ্যাঁ মডেলের V1 পর হয় অলওয়েজ আচ্ছা ভি1 হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার বুঝছি কনসেপ্ট 11 দেখো কনসেপ্ট 11 বলছে কি সো এবার বাক্যের প্রথমে আসবে হ্যাঁ তখন কি হয় না জানো তো সো যখন বাক্যের প্রথমে আসবে তখন এখানে একটা অ্যাডভার্ব নেবে ও আলাদা করে দিয়ে স্ট্রাকচারটা তোমাকে মানে প্রশ্নে এরকম দিয়ে দিবে কোনো একটা সাবজেক্ট দিয়ে দিবে ভার্ব দেবে কোনো অবজেক্ট বা আদার ওয়ার্ডস কিছু দিল হলো তাহলে আমরা দেখো আমি একটা রুলই বলছি বারবার এখানে কোনো কনফিউশনের জায়গা নেই এ যদি অ্যাডভার্ব হয় এ সাবজেক্ট আর সাবজেক্ট কে কে হতে পারে বলেছিলাম বলতো একমাত্র বাক্যের সাবজেক্ট হয় নাউন হয় না হলে প্রোনাউন হয় অন্য কেউ হয় না তাহলে নিয়ম অনুযায়ী অ্যাডভার্ব কখনো পাশে নাউন বা প্রোনাউন কে নেবে না এদের সাথে 36 কা আঁকড়া যেটাকে বলে তো এটা হবে না তখন ভার্ব কি বলবে তুই আমাকে এদিকে দে তুই এদিকে আয় অর্থাৎ এইটা এই স্ট্রাকচারটা কি এই স্ট্রাকচারটা এখানে এভাবে তোমাকে দিয়েছে ইচ্ছা করে ভুলটা দিয়েছে এর সঠিক স্ট্রাকচার কি হবে এটা কেটে দেবো এর সঠিক স্ট্রাকচার হবে এইটা সো প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব আগে চলে আসবে তারপর সাবজেক্ট তারপর অবজেক্ট এটা হচ্ছে সঠিক স্ট্রাকচার একটা উদাহরণ দিই সো ওয়েল মানে এত ভালো হবে এখানে ওয়েলটা অ্যাডভার্ব সো ওয়েল হি অর্গানাইজড the party that আমি একটু ফাঁক ফাঁক করে লিখছি হ্যাঁ তোমরা এখন সুন্দর করে লিখবে বোঝাবো বলে that everyone was left spellbound প্রত্যেককে হাঁ হয়ে গেছিল
তাহলে দেখো বলো উত্তর কি হবে? সো এর পরে দেখো ওয়েল অ্যাডভার্ব আছে, স্ট্রাকচারটা যেমন বলেছিলাম তেমন। হ্যাঁ ঠিক বলেছো, ওকে মিট করে দাও, ঠিক বলেছো। তাহলে এই দেখো অ্যাডভার্বের পর প্রোনাউন আসবে না, তাহলে এখানে আমাকে একটা ভার্ব আনতে হবে। অর্গানাইজ কখনো প্রথমে এলে বাক্যের অর্থ আসবে না, এই জন্য অর্গানাইজ ভি টু এর জন্য আমাকে কি নিতে হবে? ডিড আনতে হবে। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? সো ওয়েল ভি টুর জন্য আমি ডিড পাবো, প্রথম থেকে বলে আসছি। সাবজেক্ট হি নেমে গেল, আর এটা যখনই বাক্য ক্লজে ডিড চলে আসবে মেন ভার্বটা ওয়ান হয়ে যাবে, V1 হয়ে যাবে। অর্গানাইজ দ্য পার্টি দ্যাট এভরিওয়ান ডট 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 ডট, এটা হচ্ছে ব্যাপার। কনসেপ্ট 12, কনসেপ্ট 12। স্যার আরেকবার দেখান আগের পেজটা। এই যে দেখো, তাড়াহুড়ো নেই, দেখো অসুবিধা নেই, শেষের দিকে দুটো একটা কনসেপ্ট আছে, আজকে না হলে পরের দিনও হবে, চিন্তা নেই, কিন্তু এটা ভালো করে ক্লিয়ার করো, হ্যাঁ হয়ে গেছে। কারণ পরের দিন নতুন চ্যাপ্টার হবে। হ্যাঁ দেখো হ্যাঁ এবার স্যার। কনসেপ্ট 12 এ আসছি। কনসেপ্ট 12টা হচ্ছে এরকম যে কিছু অ্যাডভার্ব বা প্লেস দেওয়া থাকবে, সবই অ্যাডভার্ব, এটা ক্যাটাগরি করে দিলাম অ্যাডভার্ব অফ প্লেস। এরকম কিছু জিনিস দেওয়া থাকবে, যেমন ধরো দিয়ার, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। হিয়ার কারণ কোন স্থানকে বলে, কোন স্থানের ব্যাপারে বলে। বিয়ন্ড, অ্যালং, আউটসাইড, আসবে তো, আউটসাইড, ইনসাইড, আন্ডার, আর একটা আছে গো এখানে লেখা, বোঝা হবে এখানে, বলো তো, ডাউন, বোঝা যাচ্ছে? থাকবে এখানে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ, শোনো এবার ব্যাপারটা কি দেখো, যদি তোমরা এই কটাকে পাও, বিয়ন্ড, অ্যালং, আউটসাইড, ইনসাইড, আন্ডার, ডাউন, শিওর এদের পর এই কটা শুধু, দেয়ার হেয়ারটা বাদ, দেয়ার হেয়ারটার পরে থাকে না, এদের পর কি থাকবে না তো, এদের পর কোনো প্লেস দেওয়া থাকবে, কোনো স্থান দেওয়া থাকবে। আর দেয়ার হেয়ার স্থানকে ডাইরেক্ট বোঝাই বলে এদের পর কোনো প্লেস দেওয়া থাকবে না, ওই জন্য এইখান থেকে আমি থার্ড ব্র্যাকেটটা দিলাম। হ্যাঁ, বিয়ন্ড, অ্যালং, আউটসাইড, ইনসাইড, আন্ডার, ডাউন, এরা এইগুলো দিয়ে যদি বাক্য শুরু হয় না, এর পাশে একটা কোনো প্লেস পাবেই তুমি। আর যদি দেয়ার হেয়ার দিয়ে শুরু হয় দেখবা, হ্যাঁ দেয়ার হেয়ার দিয়ে শুরু হলে দেখবে এদের পাশে প্লেস থাকবে না, কারণ এরাই প্লেসকেই বলে, শেষে থাকতে পারে। এবার আজকে তোমরা বুঝে যাবে যে দেয়ারের পর কেন ইজ হয়, হ্যাঁ হিয়ারের পর কেন ইজ হয়, কেন সাবজেক্ট আসে না, আজকে বুঝে যাবে, ইনভার্সন রুলটা ফলো হয় বলে, এবং এরা অ্যাডভার্ব বলে। আমি অনেক কিছু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো যেগুলো তোমরা মুখস্থ করেছিলে। এবার কি ব্যাপারটা শোনো তো, যখন এই ধরনের ঘটনা ঘটবে, এরা প্রথমেই থাকবে, তখন কি হবে? তখন ইনভার্সন রুল ফলো হবে। এবার আমি ব্র্যাকেটটা গোটাটা সব মিলিয়ে দিলাম, দিয়ারের সাথেও, হিয়ারের সাথেও, এগুলোর সাথেও ইনভার্সন রুল ফলো হবে। কি হবে দেখো, dear has been so many problems in the project. ঠিক আছে, আচ্ছা এইটা দিয়ে আগে বলো, এটা কি বাক্যটা ঠিক বললাম নাকি আগে বলো, পরে হচ্ছে তারপর ইনভার্সন হলো না কি হলো না, পরে হচ্ছে, আগে এটা হ্যাঁ তোমরা স্যার, দেখো। স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বললাম, দাঁড়াও আর একটা আমি একটা জিনিস খুঁজি, এক সেকেন্ড। দিয়ার, হ্যাঁ আরেকটা উদাহরণ দেবো, দিয়ে একটা মনে হয় কনসেপ্ট বাকি থাকবে, একটা কি কিছু পরের দিন শুরু হবে, আজকে এই কনসেপ্টটা বুঝিনি, 2 মিনিট 3 মিনিট লাগবে। দেখো দিয়ে পরের দিন নতুন চ্যাপ্টার ধরবো, কেউ মিস করবে না, বা রেকর্ডিং দেখো তো তোমরা। দেয়ার হ্যাজ বিন সো মেনি প্রবলেমস, তো আমি কি বললাম, দেয়ার হিয়ার এগুলো দিয়ে বাক্য শুরু হলে ইনভার্সন রুল ফলো হবে। ইনভার্সন মানেই এখানে ভার্ব থাকবে, তারপর কোনো সাবজেক্ট থাকবে, তারপর কোনো অবজেক্ট এসব থাকবে, তাই তো? তাহলে দেখো দেয়ার আছে, দেয়ারের পর স্যার ভার্ব আছে, তো খুব ভালো কথা। এরপর এইগুলো এক্সট্রা কিছু রয়েছে, তোমরা বললে স্যার বাক্যটা ঠিক আছে, একটু খেয়াল করে দেখো তো, তোমরা কি এইটা করো, দেয়ার ইজ
মেনি স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, এই বাক্যটা ঠিক কিনা বলো, এই বাক্যটা ঠিক কিনা তোমাদের বলতে হবে। Sir, there are হবে। There are কেন আটটা হলো, হ্যাঁ ঠিক, এখানে আমি লিখে দিই কেন আটটা হলো। দেখো রুলটা হচ্ছে আমাদের যে হ্যাঁ এই যে ভার্বটা বসছে এরা কিন্তু সাবজেক্ট নয়, দেয়ার হিয়ার বিয়ন্ড অ্যালং এইগুলো কিন্তু সাবজেক্ট নয়। এরপরে যে ভার্বটা বসছে এই রুলগুলোর ক্ষেত্রে কি হয়, এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে। তাই এই সাবজেক্টটা কি তোমাকে দেখতে হবে, এই যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, এই যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তাহলে এখানে তোমরা কেন দেখলে না, এখানে কি আছে মেনি স্টুডেন্টস, এই হচ্ছে সাবজেক্ট, এই অনুযায়ী ভার্ব হবে। অনেক স্টুডেন্টস তাহলে ইজ কেন হবে, এখানে হবে আর। তাহলে এখানেও ঠিক সেম, মেনি প্রবলেমস, অনেকগুলো সমস্যার কথা বলছে, অনেকগুলো সমস্যার কথা বললে হ্যাজ হয় না হ্যাভ হয় গো, হ্যাঁ। তাহলে আমি দেখলে একটু কায়দা করে ঘুরিয়ে দিলাম যাতে তোমাদের ভুলটা হয়। তো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। আর একটা উদাহরণ দেবো, আজকে ক্লাস শেষ করবো হিয়ার দিয়ে। হিয়ার দ্য ট্রেন, দেখবো আমরা এগুলো প্রায় বলি কিন্তু ভুল বলি। হিয়ার দ্য ট্রেন কামস, বলো তো বাক্যটা কি হবে? here is the train come. হ্যাঁ দেখো এখান থেকে একটা জিনিস তোমাদের দূর হবে, দূরীকরণ মানে করবো একটা কনসেপ্ট ভুল জানতে, এবং সেটা তোমরা আজকে জেনে যাবে। যে দেখবো অনেকে আমাকে প্রশ্ন করো, এর উত্তরটা তোমরা ঠিকই বলেছো হিয়ার, এবার এরপরে কি হবে ভার্ব আসবে, তাহলে কামস তারপর দ্য ট্রেন। দেখবে এরকম আমরা লিখি বা বইয়ে পাই, তখন দেখবো অনেকে বলে এরকম কেন হলো, উত্তর দেখবো অনেক স্যার দিতে পারেন না, কারণ তিনি জানেন না। স্বাভাবিক, আমিও জানতাম না, আমি ইনভার্সন চ্যাপ্টারটা তোমাদের পড়াবো বলে যখন আমি শিখতে লাগলাম তখন কিন্তু আমি জানলাম যে কেন এরকম হয়, এই বাক্যটাই সঠিক। আমরা ভাবতাম এই বাক্যটা কেন হয়, হয়তো বইয়ে আছে ঠিক আছে, কিন্তু কেন হয় জানতাম না। কেন হয় তাহলে আজকের পর থেকে তোমরা জেনে গেলে কেন হয় গো, কেন আমরা এরকম করলাম, কি বলবে ব্যাখ্যা, কি বলবে বলো? হেয়ারটা কি বলবে, হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পর কখনো সরাসরি বাক্যে যখন অ্যাডভার্ব বসবে শুরুতে, তখন অ্যাডভার্বের পর কখনো সরাসরি নাউন বা প্রোনাউন আসবে না। এই জন্য দা ট্রেনটা দেখো নাউন, একে আমাকে হঠাতে হলো, তখন ভার্ব বললো আমি যাবো এইদিকে, তুই আয় এইদিকে, এই জন্য এইরকম কেসটা ঘটলো। ক্লিয়ার হলো? তো প্রত্যেককে অনেকে এই জিনিসটাকে বুঝতে পারে না বা ব্যাখ্যা দিতে পারে না, আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে কেন এর উপর কাম করতে। বলো স্যার এখানে কোনো লাগবে না, ভার্ব হেল্পিং বা আগে যেটা এই তো না 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 দরকার নেই, এখানে দেখো আমি দিইও নি, আমি স্ট্রাকচার যেটা দিয়েছি এটা একটাই ভার্ব আসবে। এই যে কোথায় গেল, একটাই ভার্ব, ডু ডাজ ডিড এসব আসবে না, ঠিক আছে? এই অনুযায়ী রুল অনুযায়ী, হ্যাঁ রুল অনুযায়ী, এর কোনো প্রয়োজন হয় না ডু ডাজ ডিড এর, ঠিক আছে? ঠিক আছে স্যার, বুঝেছি। এবার দেখো এই হচ্ছে ব্যাপার। তো আজকে স্যার মানেটা কি হবে? হিয়ার কামস এ ট্রেন, ট্রেন আসছে এখানে, হ্যাঁ ট্রেন এখানে আসছে। তো এই হচ্ছে আমাদের আজকে